সাইডে সিঁড়ির দুই সাইডে থাকবে ফসফেটের বেস, তারপরে থাকবে হচ্ছে সুগার, 5 কার্বন বিশিষ্ট সুগার। সুগারটা কেমন থাকবে? 5 কার্বন বিশিষ্ট। ফুল ফিগারটা এঁকে তারপরে তোমাদের দিচ্ছি। তারপর এখানে প্রথমে সিঁড়ির বাইরে দিকে থাকবে ফসফেটের ডিনার, তো যেহেতু ডিঅক্সিরাইবোজ সুগার মানে 2টা বন্ড থাকবে, তো 2টা রে থাকবে। আমরা নর্মালি দেখবো যে রাসায়নিক বন্ড দেখছি না, রাসায়নিক বন্ড এটা হচ্ছে সেই পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার নর্মালি কীভাবে আমি সেটা একটু দেখে দিই, তারপরে ফেরত রাখবো। এটা যদি অক্সিজেন হয়, একটা অক্সিজেন দুটো হয়, একটা কার্বন, একটা কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, ডাবল। এটা হচ্ছে 1 নম্বর কার্বন, ঠিক আছে? এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, এটা 5 নম্বর কার্বন। তো দেখো 1 নম্বর কার্বনের সাথে ফসফেট সংযুক্ত হয়েছে, এই জন্য একে সরি এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3, এটা 4, এটা 5 নম্বর। 5 নম্বর কার্বনের সাথে সংযুক্ত হয়েছে যে ফসফেট, সেটাকে 5 বলতেছে। আর এখানে যেহেতু 3 নম্বর কার্বনের সাথে এটা সংযুক্ত হয়েছে, এটাকে 3 বলতেছে, ঠিক আছে? আবার যেহেতু যখন এটা হচ্ছে প্রথম সুতা, যখন দ্বিতীয় সুতাটা আবার অল্টারনেট করবে, তখন কিন্তু এদিকে হচ্ছে অক্সিজেন থাকবে, আর এদিকে হচ্ছে এটা হচ্ছে 1, এটা 2, 3, তাহলে এটা 3 নম্বর, ঠিক আছে? 3 নম্বর। আর যেহেতু এটা 4, এটা 5 নম্বরের সাথে ফসফেট সংযুক্ত হচ্ছে, তাহলে এটা 5 নম্বরে, ঠিক আছে? এবার দেখো সিঁড়ির পাশে হচ্ছে সুগার, এস দ্বারা আমরা সুগার প্রকাশ করছি, ঠিক আছে? এস দ্বারা আমরা সুগারকে চিহ্নিত করছি, ফসফেট সুগার। তারপরে একটা হচ্ছে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস আমরা কি করছিলাম? অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন আর ইউরাসিল করছিলাম। তো ইউরাসিলটা নর্মালি ডিএনএতে থাকে না, আরএনএতে থাকে। অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন আর সাইটোসিন। তো আমরা কিভাবে মনে রাখবো? এটিজিসি, এটিজিসি, এটিজিসি হিসেবে মুখস্থ করবো। এটিজিসি, অ্যাডিনিন 2টা বন্ড দ্বারা থাইমিন দিয়ে করবে, আর গুয়ানিন 3টা বন্ড দ্বারা সাইটোসিন দিয়ে করবে। তো কীভাবে সেটা সংযুক্ত হয় সেটা দেখি। পড়েছি আমরা এটিজিসি, তাই না? তো এটিজিসি, এভাবে আনতে পারি। কত নম্বর বন্ডে ধরবে বলো তো? 1 নম্বর বন্ডে। সুগারের 1 নম্বর কার্বনের সাথে এই নাইট্রোজেন বেস যুক্ত হবে, সুগারের 1 নম্বর কার্বন। তাহলে এদিক থেকে সুগারের 1 নম্বর কার্বন কোনটা? ঠিক এইটা। তাহলে এখানে 1 নম্বর কার্বনের সাথে নাইট্রোজেন বেসটা সংযুক্ত হচ্ছে, এই 1 নম্বর, এই 1 নম্বর, এটা 1 নম্বর, এটা 1 নম্বর। এবং ভিতরের বন্ডটা কি? এটিজিসি, এ হচ্ছে ডাবল বন্ড, তাই তো? ডাবল বন্ডে সংযুক্ত হচ্ছে, আর জিসি হচ্ছে ট্রিপল বন্ডে সংযুক্ত হচ্ছে। এখন এই বন্ডটা কিসের বন্ড? এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, ঠিক আছে? হাইড্রোজেন বন্ড দ্বারা 2টি নাইট্রোজেন বেস পরপর সংযুক্ত হয়, ঠিক আছে? 2টি নাইট্রোজেন বেস, অর্থাৎ নাইট্রোজেন বেসটা হাইড্রোজেন বন্ড দ্বারা সংযুক্ত হবে, এবং এই নাইট্রোজেন বেস 2টা সুগারের সাথে 1 নম্বর কার্বনের সাথে সংযুক্ত হবে। সুগারের 5 কার্বন বিশিষ্ট সুগার থাকবে, 5 কার্বন বিশিষ্ট সুগার। সেই 5 কার্বন বিশিষ্ট সুগারের সাথে 1 নম্বর কার্বনের সাথে নাইট্রোজেন বেসটা সংযুক্ত হবে, আর 3 নম্বর কার্বনের সাথে যদি ফসফেট সংযুক্ত হয় তাহলে সেই বলকে 3 বলতেছে, আর যদি 5 নম্বর কার্বনের সাথে সংযুক্ত হয় তাহলে সেটা 5 বলতেছে। তাহলে আমরা কিভাবে বলতে পারি? ফার্স্ট, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডের প্রথমে কি হবে? তাহলে শব্দ হচ্ছিল, সরি। সিঁড়ির 2 দিকে কাঠামো তৈরি করবে কি? ফসফেট বেস দিয়ে। ফসফেটের পরে থাকবে সুগার, সুগারের পরে থাকবে নাইট্রোজেন বেস। সুগারের যদি এই ধরনের সুগার যদি তোমার হচ্ছে 5 কার্বন বিশিষ্ট হয়, তাহলে সুগারের যদি 1 নম্বর কার্বনের সাথে নাইট্রোজেন বেস সংযুক্ত হবে, এবং 3 নম্বর কার্বনের সাথে যদি ফসফেট সংযুক্ত হয় তাহলে সেটা 5 হবে, 3 হবে। আর যদি 5 নম্বর কার্বনের সাথে সংযুক্ত হয় তাহলে সেটা 3 হবে। সেই 2 দিকের ফ্রেম সুগার আর ফসফেট সংযুক্তি পর্যায়ক্রমে সংযুক্ত হবে, পর্যায়ক্রমে। তারপরে যদি এটা ডানে যায়, এটা যদি ডানে যায়, এটা হচ্ছে নিচ দিয়ে উঠবে, ঠিক আছে? এটা নিচের দিকে গেলে পরেরটা উপর দিকে উঠবে, এভাবে। অর্থাৎ এখানে অক্সিজেন এভাবে উল্টা দিকে গেছে, এটা সোজা দিকে গেছে। তারপর হচ্ছে কি? 2টি নাইট্রোজেন বেস হাইড্রোজেন বন্ড দ্বারা সংযুক্ত হলে, এটা আমরা দেখে নিলাম হাইড্রোজেন বন্ড দ্বারা সংযুক্ত হয়েছে। তারপরে সেই 2 পাশের ফ্রেম উল্টোভাবে অবস্থান করে। 1 ফ্রেমের কার্বনের সাথে, এটা আমরা বলেই নিলাম প্রথমে যে 1 ফ্রেমের কার্বনের সাথে যদি 5 কার্বনের সাথে সংযুক্ত হয় ফসফেট, তাহলে 5 বলবে, আর যদি 3 কার্বনের সাথে সংযুক্ত হয় তাহলে 3 বলবে। এই ধরনের 5 থেকে 3
আর 3 থেকে 5 এর এই যে অ্যান্টি প্যারালাল বিন্যাসটা, ঠিক আছে, অর্থাৎ বিপরীত ক্রমে যে বিন্যাসটা, এটাকে আমরা অ্যান্টি প্যারালাল বিন্যাস বলছি, ঠিক আছে। 3 থেকে 5 এর আর 5 থেকে 3। উফ, তাহলে মোটামুটি আমরা গাঠনিকটা বুঝলাম। এবার আমরা একটু ভৌতে ফিরে আসি। তো টিচার ভৌতটা আগে করালেন না কেন? তার একটা বিশেষ কারণ আছে, কারণ এটা একটু আগে দরকার, ঠিক আছে, তারপর আমরা ভৌতটা যাচ্ছি। তো এটা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও, একটা স্ক্রিনশট দিয়ে নাও, তারপরে সুন্দর করে আঁকতে পারবে। এটা আরেকটু বেটার হয় যদি তোমরা এখানে লেখো হচ্ছে ফসফেট গ্রুপ, পি দ্বারা ফসফেট গ্রুপ বোঝাচ্ছে, পুরোটা ফসফেট লিখো, এটা সুগার গ্রুপ, এটা হচ্ছে নাইট্রোজেন বেস গ্রুপ, এটা হচ্ছে সুগার গ্রুপ, এটা হচ্ছে ফসফেট গ্রুপ, ঠিক আছে। ওকে, তাহলে এটা বুঝে দিচ্ছি। আচ্ছা দেখো এখানে ভৌত গঠনে এটা কিভাবে, যদি এটা সিলিন্ডার হয়, মনে করো এটা সিলিন্ডার, তাহলে কিভাবে আঁকবো আমরা? জাস্ট এভাবে, ওকে। একটা তরঙ্গ আর কি, তরঙ্গ পড়েছো তো মোটামুটি, ফিজিক্সে তরঙ্গ পড়েছো, অবশ্যই পড়েছো তরঙ্গ, একটা তরঙ্গ কমপ্লিট করবে আর কি। এখন ডিএনএ থেকে শুধু একটা তরঙ্গ না, অনেকগুলো আছে, জাস্ট আমরা অল্প একটু বোঝানোর জন্য একটু আঁকছি। তারপরে এই সিলিন্ডারের সাইডটা মুছে দাও। দেখো এই তরঙ্গ থেকে জাস্ট এভাবে ঘুরে আসতেছে না, এই একটা তরঙ্গ এই পর্যন্ত, এতটুকু দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম কি একক? আমরা মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, ডেকামিটার পড়ছি, ঠিক তেমন একক, আন্তর্জাতিক একক পড়ছি, দেশীয় একক পড়ছি, এত হচ্ছে ডিএনএ মাপার একক হচ্ছে অ্যাংস্ট্রম, ওকে। এবং প্রত্যেকটা তরঙ্গের মধ্যে, অর্থাৎ একটা তরঙ্গ কমপ্লিট করবে, এই একটা তরঙ্গের মধ্যে কয়টা মনোনিউক্লিওটাইড থাকবে, অর্থাৎ আমরা একটু আগে যেটা পড়লাম না, ফসফেট, সুগার, নাইট্রোজেন বেস, আবার সুগার, আবার আবার ফসফেট, তাই তো? এটা কিন্তু একটা মনোনিউক্লিওটাইড, ঠিক আছে, একটা মনোনিউক্লিওটাইড তৈরি করলো। এখন এই একটা মনোনিউক্লিওটাইড টোটাল কয়টা হবে? 10টা মনোনিউক্লিওটাইড থাকবে এই 34 অ্যাংস্ট্রমের মধ্যে, ঠিক আছে। এই 10টা মনোনিউক্লিওটাইড থাকবে, তাহলে প্রত্যেকটা মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য কত? 3 পয়েন্ট, কয়টা থাকবে? 10টা মনোনিউক্লিওটাইড, মনোনিউক্লিওটাইড থাকবে। এবার 10টা মনোনিউক্লিওটাইড থাকবে, তাহলে একটা মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য কত? 3.4 অ্যাংস্ট্রম। ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইড, আবার আছে পিউরিন বেস আর পাইরিমিডিন বেস। তো আমরা দেখি একটু মুছে ফেললাম। পিউরিন, পাইরিমিডিন, পিউরিন আর পাইরিমিডিন। পিউরিন হচ্ছে অ্যাডিনিন আর থাইমিনকে পিউরিন বলছে। আমি সিম্বল দিয়ে লিখছি, আচ্ছা পুরোটা লিখি। অ্যাডিনিন আর থাইমিন, আর সাইটোসিন আর গুয়ানিন। গুয়ানিনকে হচ্ছে পাইরিমিডিন বেস বলতেছে। অ্যাডিনিন কিন্তু 2 রিং বিশিষ্ট, অর্থাৎ আমরা বেনজিন পড়ছি এরকম, এখানে 2টা রিং, অ্যাডিনিনে 2টা রিং আছে, এই জন্য একে পিউরিন বলা হচ্ছে। থাইমিনের 2টা রিং, অর্থাৎ 2 রিং বিশিষ্ট, যারা 2 রিং বিশিষ্ট তারা হচ্ছে পিউরিন গ্রুপ। সাইজটা কিন্তু ছোট, কিন্তু রিংটা বড়, অর্থাৎ 2টা রিং, পিউরিন, পাইরিমিডিন দেখতে বড় সাইজ, কিন্তু 1 রিং বিশিষ্ট। এটা হচ্ছে 1 রিং বিশিষ্ট রিং, 1 রিং বিশিষ্ট, ওকে। এবার আরেকটা জিনিস হচ্ছে, এটা মুছে দিলাম, পিউরিন পাইরিমিডিন কিন্তু কোশ্চেন। তারপর আসছে হচ্ছে নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইড। নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইড। টাইড মানে কি? স্রোত, তাই না?
তো এখানে টাইড মানে কিন্তু স্রোত না, এখানে হচ্ছে বন্ড। তো দেখো নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইড একটু আগে আমরা যেটা করলাম, ফসফেট, সুগার, তারপরে নাইট্রোজেন বেস ছিল, তারপরে আবার সুগার ছিল আর ফসফেট ছিল, এভাবে তো একটা রিং তৈরি হয়েছিল, তাই না? তো নিউক্লিওসাইড হচ্ছে সাইড, এটা মনে রাখবা, সাইড একটা সুগার, পেন্টোজ সুগার, ঠিক আছে? এটা কিন্তু পেন্টোজ সুগার এবং বেজ। পেন্টোজ সুগার এবং বেজ যখন সংযুক্ত হচ্ছে, অর্থাৎ সুগার প্লাস নাইট্রোজেন বেস, তখন সেটা নিউক্লিওসাইড। আর যখনই এই নিউক্লিওসাইডের সাথে একটা ফসফেট সংযুক্ত করছো, নিউক্লিওসাইডের সাথে সুগার প্লাস নাইট্রোজেন বেস প্লাস এর সাথে কি বি দিয়ে দিলেই ভালো হচ্ছে, নাইট্রোজেন বেস, তাহলে এখানে যদি একটা ফসফেট সংযুক্ত করো তাহলে একটা টাইড হয়ে যাচ্ছে, অর্থাৎ এইটা অংশ পুরো এটা, অর্থাৎ ফসফেট সুগার প্লাস নাইট্রোজেন বেস, তাহলে হচ্ছে নিউক্লিওটাইড। আর যখন অনলি সুগার, পেন্টোজ সুগার, অবশ্যই পেন্টোজ সুগার 5 কার্বন বিশিষ্ট, পেন্টোজ সুগার প্লাস একটা নাইট্রোজেন বেস থাকবে, ফসফেট থাকবে না, তখন সেটা হচ্ছে নিউক্লিওসাইড। এখানে খুব গুরুত্বপূর্ণ দুটা কোশ্চেন, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো পিউরিন, পাইরিমিডিন কাকে বলে, পিউরিন কাকে, যা অলরেডি আমরা আলোচনা করেছি। তো সর্বপ্রথম আমরা একটা রিভিউ দিব। আজকে জিএনএ এতটুকুই আমরা পড়বো, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা আরো ডিটেলস এর পরের পার্ট যাব। তো এখানে আমরা একটা রিভিউ দিই, কি কি পড়লাম আজকে। হেরিডিটি পড়ছি, তারপর পড়ছি জেনেটিক্স পড়ছি কাকে বলে, তারপরে হচ্ছে এই হেরিডিটিটা কিভাবে সঞ্চারিত হয়, অর্থাৎ ক্রোমোজোমের মাধ্যমে, জিএনএর মাধ্যমে, আরএনএর মাধ্যমে, ইত্যাদি ইত্যাদি। তো এই যে জিএনএর মাধ্যমে সঞ্চারিত হচ্ছে, ডিএনএর ফুল গাঠনিক যে রিয়াকশন সেটা আমরা দেখলাম, গাঠনিক গঠন কিভাবে হয়, এটা ভৌত গঠন, রাসায়নিক গঠন। তো ভৌত গঠনের মধ্যে আছে তোমার এটা কতটুকু লম্বা হয় বা কতটুকু এর বেদ হতে পারে, তারপরে কতটুকু এর প্রস্থ হতে পারে, তারপরে তোমরা আরো দেখেছো গাঠনিক রাসায়নিক গঠন, যেটা রাসায়নিক গঠনের মধ্যে কিভাবে গঠিত হচ্ছে, এর মধ্যে থাকতেছে পিউরিন বেস, থাকতেছে পাইরিমিডিন বেস, থাকতেছে নিউক্লিওটাইড, থাকতেছে নিউক্লিওসাইড, থাকছে অ্যান্টি প্যারালাল বিন্যাস থাকে। আমি যে কোশ্চেনগুলো এগুলো যেগুলো কথা বলছি এগুলো সবগুলো কোশ্চেন, ঠিক আছে? লিখে দিব না, মুখে বলি সেটাই বেটার। আচ্ছা, অ্যান্টি প্যারালাল বিন্যাস আছে, ইত্যাদি ইত্যাদি। তারপর আমি একটু ছোট করে লিখে দিই। ফার্স্ট আছে তোমার ডিএনএ কি বা কাকে বলে, যাই হোক সংক্ষেপে। 2 হচ্ছে পিউরিন বেস, ডিএনএ, হেরিডিটি, পিউরিন বেস, শুধু ডিএনএ, পিউরিন বেস, পাইরিমিডিন, 3 হচ্ছে তোমার হচ্ছে নিউক্লিওসাইড, তারপর হচ্ছে তোমার অ্যান্টি প্যারালাল বিন্যাস, বিন্যাস লেখা লাগবে না, তোমরা নিজেরাই করবে। অ্যান্টি প্যারালাল বিন্যাস, তারপর হচ্ছে জেনেটিক্স, হেরিডিটি, এভরিথিং। তো কাকে বলে কি সেটা আমরা ডিটেলস আলোচনা করছি। তো এর পরের ক্লাসে আমরা নেক্সট যেটা আছে সেই টপিকসটা নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এই টপিকসটা কমপ্লিট করার চেষ্টা করো। তো আল্লাহ হাফেজ।